নমস্কার বন্ধুরা, প্রাণের আলো ইউটিউব চ্যানেলে আপনারা আজ অবধি বিভিন্ন রকমের অডিও স্টোরি আপনারা শুনছেন। ডিভোশনাল দিয়ে শুরু হয়েছিল এই চ্যানেলটা। আজ বিভিন্ন রকম গল্প আপনাদের সামনে আমরা পাঠ করে শোনাচ্ছি। আমাদের বেসিক্যালি কোনো জনার নেই, আমরা সমস্ত জনারেই কাজ করি। তো গল্প তো গল্পই হয়, সেটা আমি বিশ্বাস করি। সেটা আধ্যাত্মিক হোক কি কাব্যের হোক কি কোনো আসল ঘটনা হোক, তো সমস্ত কিছুই আমার কাজ, আমার দায়িত্ব আপনাদের কাছে গল্প আকারে তুলে ধরা। আজকে এটা কোনো গল্প নয়, এটা আমার নিজস্ব উপলব্ধি করা একটা ভৌতিক কি অভৌতিক সেটা আপনারা বিচার করবেন গল্পটা শোনার পর। কিন্তু আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা, যেটা আমি আপনাদের সাথে আজ নিজে শেয়ার করছি। নমস্কার, আমি কৃষ্ণেন্দু। প্রাণের আলো ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে যে ঘটনাটা বলছি সেই ঘটনাটা আসলে আমার স্কুল লাইফের ঘটনা। আমি তখন ক্লাস 7-এ পড়ি। তখন আমি হোস্টেল থেকে, আমি রামকৃষ্ণ মিশনে পড়তাম, আমি হোস্টেলে সামার ভ্যাকেশনে বাড়িতে এসেছিলাম। তো তখন যা হয়, ক্লাস 7-এ পড়ি, আর ছোটবেলা থেকে আমার মধ্যে একটু সেলফ রেসপেক্টেড বরাবরই বেশি ছিল মানে বেশি সুরসুরি দিত সেলফ রেসপেক্ট আমার মধ্যে। তো এরকমই কোনো এক বিকেলের সন্ধ্যের ঘটনা। আমাদের বাড়িতে আমাদের কোনো আত্মীয় ঘুরতে আসেন, তারা এসেছেন আমাদের বাড়িতে ঘুরতে। সেদিনকে বাবা মা দুজনেই বাড়িতে উপস্থিত, আমিও বাড়িতে। তো সেই আত্মীয়রা উপস্থিত থাকাকালীন আমার বাবা হয়তো আমার উপর কোনো কিছু ক্ষুণ্ণ হয়েছিলেন। আমার ঠিক ওই ঘটনাটা মনে পড়ছে না কেন ক্ষুণ্ণ হয়েছিলেন, বাট কোনো কারণে ঘটনাটা ঘটেছিল, তিনি আমার উপর ক্ষুণ্ণ হয়েছিলেন। তো তার সাথে তিনি অনেকগুলো কথা বলেন। তো যা হয়, তখনকার দিনে তো আমাদের ওই চাইল্ড সাইকোলজি নিয়ে ভাবার মতো তো অত সময় বা আমাদের মধ্যে ছিল না। তারা বাচ্চাদের ওপর চাইতেন যে তাদের কর্তৃত্বটা যেন বজায় থাকে, যেভাবেই হোক চায়, সেটা বাবা আমাদের উদ্দেশ্য। তাতে বাচ্চার মাথার উপর দিয়ে কি যাচ্ছে বা বাচ্চার ভেতরে কি চলছে সেটা তারা কখনোই মনে করেননি। আজকের দিনে দিনকাল বদলেছে, বাবা মার অনেক সেন্সিটিভ। ইভেন আজকের দিনে স্কুলে হয়তো শিক্ষকরা ছাত্রীদের মারতেও পারেন না, তখনকার দিনে আমরা তো বেতের ঘা খেয়ে বড় হয়েছি। তো সেই সময় তো কিছু একটা ঘটে, তার বাবা আমাকে খুব 2-4টে কটু কথা বলেন। অব্যয়ই বলে থাকেন, এটা মানে ক্রিটিসিজমের কোনো ব্যাপার নয়। তো সমসাময়িক কালে এটা হয়ে থাকতো, আজকের দিনে হয়তো হয় না, আজকের দিনে তো অন্যরকম ভাবে হয়। যারা মিডল ক্লাস ফ্যামিলিতে আমরা বড় হচ্ছি, আজকের দিনে বাবা মারা অনেক সেন্সিটিভ হয়েছেন, তখনকার দিনে হয়তো অতটা ছিলেন না। হয়তো এমন একটা কিছু বলেন, তার জন্য আমি বাড়ি ছেড়ে সেই তৎক্ষণাৎ চলে যাই। এবার বাড়ি থেকে এমন একটা কোনো কথা শুনেছি বাবার কাছে, যাকে সব থেকে বেশি ভালোবাসি, তার থেকে কোনো কথা কেমন শুনেছি, তো বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। মানে
তখন এত ডান দিক বাদিক ভাবিনি যে বাড়ি ছেড়ে বেরোনোর পর আমাদের অবস্থাটা কি হয়। আমি কিছুই পয়সা করি অর্জন করি না, মানে পুরোপুরি ভাবে ডিপেন্ডেন্ট বাবা মার উপর। তো স্বাধীন চেতা ব্যাপারটা বরাবরই আমার মধ্যে ছিল। তো আমি বাড়ি থেকে বেরিয়ে অজানা উদ্দেশ্যে হাঁটতে শুরু করি। আর সেই সময় বাড়িতে আমার চলছিল এটাই যে বাবা মারা তো তখন ভাবতেন যে রাগ করে বেরিয়ে গেছে, হয়তো একটু মনটা ঠান্ডা হলে, মাথাটা ঠান্ডা হলে আবার ঠিক ছেড়ে বাড়ি চলে আসবে। তো যারা ছেলেরা তারা এরকম তখনকার দিনে ছোটবেলায় ফেস করে থাকেও হয়তো আজকের দিনে। তো এরকম ভাবে আমি বাড়ি থেকে চলে যাই। তো এরকম ভাবে হাঁটতে হাঁটতে নানা রকম কথা ভাবতে 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 আমি গিয়ে পৌঁছাই শিয়ালদা স্টেশনে। এবারে সেখানে গিয়ে আমি প্রথমে দেখি পকেটে তো একটাও পয়সা নেই, কিভাবে কি করব। আর তখন অতটাও সাহস ছিল না, যে এইটুকু জানতাম যে উইদাউট টিকিট ট্রেনে যাওয়া একটা অপরাধ, আর যদি সেই অপরাধটা আমি করি আমাকে পুলিশ ধরবে, আর পুলিশ ধরলে আমাকে আমার বাড়িতে পৌঁছে দিয়ে আসবে। তো সেইটা আমার প্রথমে মানে ট্রেনে ওঠার মানে স্টেশনে পৌঁছেও কোনো একটা ট্রেনে উঠে যাওয়ার সাহস প্রথমে হয়নি। তো প্রথম রাত্রিটা এরকম কাটে যে আমি স্টেশনে পৌঁছালাম, শীতকাল ছিলাম, এটা ফুল প্যান্ট পরেছিলাম, সাথে একটা হাতে এই ছোট গোল গলার যে হাফাতা গেঞ্জিগুলো সেটাই পরেছিলাম। তো স্টেশনে পৌঁছে এবারে দেখি অনেক যারা ভবঘুরে লোকজন তারা মাটিতে শুয়ে রয়েছেন। আমিও তাদের পাশে গিয়ে ভবঘুরেদের পাশে গিয়ে শুয়ে পড়ি। তো শুয়ে পড়ি এরকমই একটা জায়গা দেখে একজন বয়স্ক বৃদ্ধ হাজবেন্ড ওয়াইফ শুয়ে রয়েছেন, তারাও ভবঘুরে, মানে তাদেরকেও হয়তো বাড়ি থেকে বেরিয়ে আসতে হয়েছে কোনো একটা কারণের জন্য, তারা শুয়ে আছেন তাদের পাশে। আমিও গিয়ে কোনো রকমে এটা ছোট্ট হয়ে শুয়ে পড়ি। এবারে যতই হোক শীতকাল ছিল, ঠান্ডা লাগছে, পাথরের মেঝে শুয়ে আছি, ঠান্ডা লাগছে। তো কোনো রকমের চেষ্টা করছি এদিক ওদিক। তো ওই বয়স্ক ভদ্রমহিলা যিনি ছিলেন তার চোখে সেই ব্যাপারটা পড়ে। তো তাদের হয়তো সেই সময় কোথাও একটা যাওয়ার ছিল ট্রেনে করে। তো উনি দুজনে হাজব্যান্ড ওয়াইফ উঠে পড়েন। তাদের নিচে একটি খবরের কাগজ ছিল, সেই খবরের কাগজটা আমার হাতে দিয়ে বলেন, বাবা এটা পেতে শো, আমার বড্ড ঠান্ডা লাগছে, আমি দেখে বুঝতে পারছি, তুমি এটা পেতে শো। তো সেটাই মানে ওই রাত্রে মানে আমার কাছে একটা বিশাল বড় পাওয়া। তো আমি ওইটা পেতে শুয়ে তারপরে যা হয়, তো শুয়ে কিছুক্ষণ শোয়ার পর ঘুমটা ঠিক কিছু মানে বাড়ির একটা সুন্দর বিছানায় শুয়ে অভ্যস্ত, তো একটা চাদর, একটা কোলবালিশ, মায়ের সাথে গল্প করতে করতে সবাই এগুলো করে, তখনকার দিনে কতই বা বয়স তখন আমার ক্লাস 7। তো এই অভ্যেসগুলো তো হঠাৎ করে এক রাতের মধ্যে বদলে যেতে পারেন। হ্যাঁ, এবারে ব্যাপারটা কি, আমি হোস্টেলে মানুষ যেহেতু, আমি একা থাকতে ভালো, মানে ছোটবেলা থেকে ভালো পারি, আমি ক্লাস 5 থেকে হোস্টেলে রয়েছি, তাই জন্য এইগুলো কোনোদিন অসুবিধা হয়নি আমার কাছে। তো কিছুক্ষণ কাগজে শুলাম, শুয়ে এপাশ ওপাশ করতে করতে ঠিক 4টের সময় আমার কানে একটা অ্যানাউন্সমেন্ট হলো, আপ নৈহাটি লোকাল ছাড়বে আর কিছুক্ষণের মধ্যেই। তো ততক্ষণ ধরে আমি দেখলাম যে ভোরবেলা, এখন হয়তো কেউ অতটা নেই, রাস্তাঘাট খালি, ট্রেন খালি ট্রেন। ওই সব ট্রেনে তখনকার দিনে আমার মনে আছে, আমার নিজের চোখে দেখা যে খবরের কাগজ উঠে ভেন্ডারে, ফার্স্ট ট্রেনে খবরের কাগজ যাচ্ছে। তো সেই ভেন্ডারে আমি উঠে পড়ি। তো উঠে পড়ে তো সেই ট্রেনে করে আমি, আমার ঠিক মনে নেই আমি কোন স্টেশনে নেমেছিলাম, এইগুলো হচ্ছে অত স্পেসিফিক ভাবে আমার একদমই মনে নেই। তো কোনো একটা স্টেশনে সকাল 6:30টার সময় আমাকে আমার ট্রেন নামায়। তো সেখানে নেমে
প্রথমেই চারদিকে একটা গ্রামের স্টেশন। প্রথমেই চারদিক দেখছি লোকজন খুবই কম। যতদূর সম্ভবত যেদিনকে আমি গেছিলাম ওখানে সেটা তো রবিবার ছিল, তাই জন্য এমনি আরো লোকজন কম। তো সেখানে নামি, নেমে প্ল্যাটফর্মের উপর যে ওই বেঞ্চি মতো করা থাকে সিমেন্টের, তার উপর আমি গিয়ে বসি। এদিক ওদিক ভাবছি কি হবে কি হবে না জানি না, কি খাবো সারাদিন, কি করে কাটবে তাও জানা নেই। কিন্তু এইটুকু আমাকে জানা ছিল, মানে এইটুকু আমি ভেবে রেখেছিলাম যে আমাকে কিছু করতে হলে এই স্টেশনের আশেপাশেই থাকতে হবে। কারণ যদি আমার মনে হয় যে এই জায়গাটা পরিবর্তন করা প্রয়োজন, আমি যাতে খুব তাড়াতাড়ি স্টেশনের সামনে চলে আসি, স্টেশনে ট্রেনে উঠে সেখান থেকে আমার নিজের জায়গাটা বদলাতে পারি যদি কোনো অসুবিধা হয়। ভাবুন, ক্লাস 7-এর বাচ্চার মাথায় এত কিছু চলছে। এবার আমি স্টেশনের বাইরে বেরিয়েছি। এবারে আমার চোখ মুখ জামা কাপড় দেখে তো সবাই ভাবছে যে ভালো একটা মধ্যবিত্ত বাড়ির ছেলে। এবারে যেখানে যাচ্ছি বসছি, গল্প করছি, ওরে যাই করতে যাচ্ছি, লোকে মুখ চোখ দেখে এইটুকু তখনকার দিনে লোকে বুঝতে পারছে যে এটা যে সাধারণ কোনো ভাবে এ বসে নেই, এখানে কিছু একটা ঘটিয়ে এসে এখানে বসেছে। তো সবাই যেখানে গিয়েই বসছি সেখানে গিয়েই লোকজন ঘিরে ধরে জিজ্ঞাসা করতেছে, কি তো কোথায় ভাই, কি খবর, কি যাচ্ছ? এরকম করতে করতে যেখানেই সারা দিনটা এরকম ভাবে মুখ লুকিয়ে লুকিয়ে কাটলো। আর ঠিক দুপুর ঠিক বলবো না, একদম বিকেল 4টে 4:30 নাগাদ আমি একটি খুব একটা জংলা জায়গার মধ্যে একটা মন্দির দেখি, কালী মন্দির। এই কালী মন্দিরে গিয়ে আমি বসি, মায়ের মন্দিরে চাতালে গিয়ে বসি। তো সেটা মানে যা বুঝতে পারছিলাম, সেই মন্দিরে পুজো হয়তো হয়, কিন্তু সেরকম ভাবে ভক্তের আনাগোনা নেই। ঠিক আছে, মানে এটা তো আমার জন্য সব থেকে ভালো, তখন কেউ লোকজন নেই। এইবারে বসে আছি, এবারে বসে বসে মন্দিরের সামনেটা দেখছি যে যেহেতু রামকৃষ্ণ মিশনে আমার স্কুলিং, তাই ছোটবেলা থেকে মন্দির পরিষ্কার করাটা আমাকে হোস্টেল থেকে শেখানো হয়েছে। তো মন্দিরের সামনে কিছু আবর্জনা পড়ে আছে, কোনো কাজ নেই, বসে রয়েছি, পেটে খিদে, কিছু একটা করতে হবে, মানে নিজের মস্তিষ্ককে ডাইভার্ট করার জন্য এই সামনের আবর্জনাটুকু পরিষ্কার করে একটা জায়গায় জড়ো করেছি। গিয়ে এবারে বসে আছি আমি জড়ো করে সামনে। এবারে এরপরে আমি কি করবো, এটা তো হলো। তো মায়ের তো হয়তো ইচ্ছা ছিল, মায়ের আশীর্বাদ ছিল সেদিনকে হয়তো আমার উপর। তো কিছুক্ষণ পরে একজন মানে সেই অর্ধনগ্ন পুরোহিত, মানে সে একটা ধুতি, খাটো ধুতি, সে এমন ভাবে ধুতিটা পরে আছে, সে মনে হয় বাজি গেছিল। তো সেই সময় থেকে এসছে, সেই জায়গা থেকে এসে হট করে আমাকে দেখে, এই তুই কে? আমি বললাম যে তখন আমাদের মহারাজ বলাটা খুব অভ্যেস ছিল। আমরা যারাই মন্দির ফন্দির বা লাল গেরুয়া যাই পরে থাকতাম, সবাইকে আমরা মহারাজ বলে ফেলতাম। মহারাজ, আমি এখানে এসছিলাম একটা আমাদের আত্মীয়র বাড়িতে, আজ আর বাড়ি যাওয়া হচ্ছে না, তাই এখানেই ছিলাম, আপনার মন্দিরটা রাস্তায় পড়লো, আমি এখানে বসে ছিলাম। তারপর আমি দেখলাম আবর্জনা মায়ের মন্দিরে পড়ে আছে, তাই আমি পরিষ্কার করলাম। ভদ্রলোকের গল্পটা একদমই হজম হয়নি। তো ভদ্রলোক অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে, কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে, আচ্ছা এই ব্যাপার, যা গিয়ে মন্দিরের সিঁড়িতে গিয়ে বস। বললাম ঠিক আছে, হয়তো এই গল্পটা ওনাকে বোঝাতে পেরেছি, হয়তো উনি বিশ্বাস করেছেন, হয়তো এটা আমি ভেবেছি। তো আমি বসলাম মন্দিরের সিঁড়িতে গিয়ে। তো বসে আছি। তো উনি কিছুক্ষণ পর একটা ছোট ওই ঘটি কি কমণ্ডল, ওটা আমার ঠিক মনে পড়ছে না, ওরকম একটা জিনিসে করে জল আর বেশ কিছু মাখা সন্দেশ আমার খুব ফেভারিট ছোটবেলা থেকে। এবারে মাখা সন্দেশ এনে দিয়েছেন। এবারে মাথার মধ্যে চলছে, হয়তো তখনকার দিনে একটা ছেলে ধরা কনসেপ্ট ছিল, রাস্তাঘাটে ছেলে ধরাটা ঘুরে বেড়ায়, তাই হয়তো এরকম এটা আমি মিষ্টি ভালোবাসি, ওটা দিয়েছে, হয়তো ওই লোভে খেয়ে নেবো, হয়তো ঘুমিয়ে যাবো, তারপরে কি হবে জানি না। এবারে মাখা সন্দেশটা আমার হাতে করে দিয়েছে, এই এটা খেয়ে নে, মায়ের প্রসাদ, তুই খা, কথা বল।
প্রথমে খাচ্ছি না, বললাম বলুন কি বলবেন। তুই আগে খা, সারাদিন কিছু খেয়েছিস? আমি বললাম মহারাজ আজকে তো খাওয়া হয় না, আত্মীয়বাড়িতে গেছিলাম, ওখানে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট ছিল না, এরকম একটা কিছু যা হয় ওই মস্তিষ্কে যতটুকু আমার বুদ্ধি হয় ততটুকু বুদ্ধি দিয়ে আমি বলে এটা কিছু একটা বোঝানোর চেষ্টা করছি। এবারে তিনি আমার থেকে অনেক সিনিয়র বয়সে, তো তিনি হয়তো পুরোটাই আঁচ করেছিলেন পুরোটাই, হয়তো আমাকে বুঝতে দেননি। তো তিনি বললেন আচ্ছা ঠিক আছে, না আমার এখানে তো তুই রাত কাটাতে পারবি না। তো উনি এরকম ভাবে বলছেন আমাকে যে রাত কাটাতে পারবি না, কারণ আমি নিজে হয় মন্দিরের ভেতরেই মায়ের পাশে শুয়ে পড়ি রাত্রিবেলা। আর সেখানে এইটুকুই মন্দিরটা যে 2 নম্বর বাচ্চা কেন একটা তারপরে একটা জলের ঘড়া রাখারও জায়গা নেই, এতটুকুই ছোট মন্দিরটা, খুবই ছোট একটা মন্দির। বোঝাই যাচ্ছে যে ভক্তের অত আগমন এখানে নেই, ভক্তের অত পয়সা পড়ে না, এরকম টাইপের অপ্রাচুর্যে ঘেরা একটা মন্দির। তো উনি বললেন তোকে শুতে যদি হয় শীতের রাত্রে আমার কাছে কম্বল আছে, কম্বল দিয়ে দেবো, তুই চাতালে শুয়ে পড়িস বাইরে। আমি বললাম কম্বল, শোয়ার জায়গা, কেউ আমাকে চেনে নেই, এর থেকে তো বেস্ট অপশন নেই, কিন্তু খাওয়া দাওয়াটা একটা বিগ ডিল। আমি ভরসা করতে পারছিলাম না ভদ্রলোকের ওপর যে ওনার দেওয়া খাবারটা আমি খাবো কি খাবো না। তো অনেক নমনার পরে মায়ের নাম করে ওটা পেটে চালান করে দিলাম, খেয়ে নিয়েছি। তো খেয়ে নেওয়ার পর ঠাকুরের কৃপায় কিছুই হয়নি, সবই ঠিক ছিল, উনি খেতেই দিয়েছিলেন। আমি অযথা শিশু মনে ওনাকে অন্যরকম কিছু ভাবছিলাম। এবারে খাওয়া দাওয়া হয়েছে, এরপর ওনার সাথে হলো গল্প শুরু, কোথায় পড়িস, কি পড়াশোনা। উনি যাই হোক, উনি বাড়ির কথাটা আমাকে বাদ দিয়ে সব রকম কথাই জিজ্ঞাসা করছে, যে কোথায় থাকি সেটা বাদ দিয়ে সবকটা প্রশ্ন করছে। আমি বললাম এই হোস্টেলে পড়াশোনা করছি, এখানে থাকি, এইখানেই হোস্টেলেই থাকি, এখানে অমুকের বাড়িতে এসেছিলাম, একটা নাম বলেছি, জায়গার নামগুলো আমার মনে ছিল না, ওই গ্রামটার ওই গ্রাম। ওসবে উনি আরো বুঝে যাচ্ছিলেন যে আমি মিথ্যে কথাই বলছি। তো এইসব করে ওসব করার পর উনি গল্প করতে করতে এরকম সন্ধ্যে 7টা কি 7:30 বেজে গেছে। তো তখন উনি বললেন যে দাঁড়া, আমি তো রাত্রিবেলা মন্দিরের পেছনেই খাবার খাবো, নিজে তো রুটি বানাবোই, তো তুই আমার সাথে খেয়ে নে। বললাম ঠিক আছে। ওনার রুটি বানাতে আমি সাহায্য করলাম, রুটি, গরম গরম আলু ভাজা আর ওই মাখা সন্দেশ যেটা দিয়েছিলেন, ওই মাখা সন্দেশ দিয়ে খেয়ে আমাদের এইসব করতে করতে বেজে গেল 9টা। তো 9টা 9:30 নাগাদ উনি বললেন যে খাওয়া দাওয়া হয়ে গেছে, উনি ভেতরে শুধু শয়নে যাচ্ছেন, মারও শয়ন হয়ে যাচ্ছে, তখন অলরেডি মায়ের শয়ন হয়ে গেছে। তো আমি মায়ের পাশে শুচ্ছি, তো এই কম্বল, এই একটা বালিশ, পাশে শো, এদিক ওদিক কোথাও যাবি না, রাত্রিবেলা এখানেই থাকবি। আর একটা ছোট বোতলে জল দিয়ে দিয়েছিলেন, এই জলটা তুই খাবি রাত্রিবেলা যদি খেতে হয়। এরপর খুব ভালো, প্রথমে তো মায়ের মন্দিরে শুয়ে আছি, এত কিছু ভাবিনি। যাক, এইটুকু ভেবে নিশ্চিত হচ্ছিলাম যে আমার একটা আশ্রয় রাতের মতো হয়েছে। হয়তো ভাবছি যে এরকম যে এখানেই হয়তো কিছু একটা বলে মহারাজকে কিছু একটা বলে বুঝিয়ে বা সত্যি কথা বলে হয়তো মহারাজের কাছেই থেকে যাবো, এরকমই তখন শিশু মন আমাকে বলছে। এবারে রাত্রিবেলা আমি শুয়ে পড়েছি, চাতালে শুয়ে আছি, মায়ের মন্দিরে শুয়ে আছি। আর রামকৃষ্ণ মিশনে যারা পড়েন তারা অবশ্যই জানবেন যে একটা বিদ্যার্থী হোম বলে একটা হোম হয় যখনই আপনি রামকৃষ্ণ মিশন হোস্টেলে জয়েন করবেন। তো সেই হোম হওয়ার পর আমাদের বলা হয় যে ভূত প্রেত সমস্ত কিছু থেকে তোমার আজ থেকে ঠাকুর দেখবেন। তো সেই একটা বিশ্বাস আমাদের মধ্যে ছিল যে ঠাকুর দেখবেন। এরকম আমরা হোস্টেল লাইফে অনেক কিছু করেছি, তখন মরাপুরতে দেখতে যেতাম, তো ভয় পেতাম না এসবের জন্য। তো সেরকমই তো শুয়ে রয়েছি রাত্রিবেলা। এবার কিছুক্ষণ পর শুয়েছি, দেখছি খুচখুচ খুচখুচ, খিচখিচ খিচখিচ, বিভিন্ন রকম ঝোপ থেকে আওয়াজ হচ্ছে। এবারে সেটা একদিক থেকে আসছে না, বিভিন্ন দিক থেকে, এদিক থেকে এবার আসছে, ওদিক থেকে আসছে, ওদিক থেকে আসছে। এবারে আমি ভাবছি হয়তো
এখানে হয়তো কোনো কুকুর টুকুর হয়তো থাকে রাত্রিবেলা, তারা হয়তো ফিরছে বাসস্থানে। এবার দেখছি কনস্ট্যান্ট ওই আওয়াজটা হয়েই যাচ্ছে। এবারে জানি না, হাতে ঘড়ি নেই, আর মন্দিরের পেছনেই ঘুরেছিল, ওটাতেই সময় দেখছিলাম। তো তারপরে সময় আর কোনো জ্ঞান নেই। এবার দেখছি এরকম খুচখুচ বিভিন্ন রকম আওয়াজ চারদিক থেকে হয়ে যাচ্ছে। এবারে যত সময় যাচ্ছে সেই আওয়াজগুলো আরো বাড়ছে, মানে এমন বাড়ছে যেন মনে হচ্ছে আওয়াজগুলো এবারে আমার কেউ সামনাসামনি এসে করছে। সে বিভিন্ন রকম ঠাস ঠিস খুস খাস চুপচাপ চপর বিভিন্ন রকমের একটা আওয়াজ। এইবার এরকম যখন আস্তে আস্তে দেখছি তার ব্যাপারটা বাড়ছে, যত আরো বাড়ছে, তখন মনে হচ্ছে যে এইবার একটু ভয় লাগা আমার শুরু হচ্ছে। এবার যে এরকম ভাবে হচ্ছে, মানে কেউ ইন্টেনশনালি আওয়াজটা এমন করছে যাতে আমি শুনতে পাই, আর সেটা কনস্ট্যান্টলি এরকম। আর হঠাৎ করে মাঝে মধ্যে আমার লাস্ট বার যেটাতে আমি ভয় পেলাম, সেটা হচ্ছে আওয়াজটা মনে হয় কেউ আমার বাগানের পাশেই করছে, একদম পাশ থেকে একটা আওয়াজ করছে। এইবারে আমি তড়াক করে উঠে পড়ি। একে তো নতুন জায়গায় ঘুম তো নেই, তার মধ্যে এই আওয়াজ, আর ওই মানে সারাদিনের ক্লান্তি, মানে তাও সেই ঘুম নেই প্রায়, ভাবুন তখন প্রায় 32 ঘন্টার উপর চোখে অনিদ্রায় কাটছে। এরপর আমি গিয়ে এবার ধাক্কাচ্ছি মন্দিরের দরজা, ধার। সে বলে বোঝাতে পারবো না কি অবস্থা। সেই ধাক্কাটা হয়তো আমি প্রায় ঘন্টাখানেক ধরে ধাক্কেছি। যে কোনো সুস্থ মানুষ যতই গভীর নিদ্রায় থাকুক, ওই ধাক্কার এগেন্সে দরজা না খুলে তার উপায় নেই। এবার আমি পরে এটা ভেবেছিলাম হয়তো যিনি দরজা খোলার জন্য ছিলেন মহারাজ, তিনিও হয়তো ভয় পেয়ে গেছিলেন, তাই হয়তো তিনিও দরজা খুলছিলেন না। তো অনেকক্ষণ পর ধাক্কে তারপরে তিনি মহারাজ বলেন, কিন্তু তিনি যখন বলেছেন তিনি ঘুম থেকে উঠেছেন এরকম নয়, কি হয়েছে দরজা ধাক্কাচ্ছিস কেন? তখন আমাকে একটু বাঁচতে দিন, আমাকে দুটো কথা আছে। তো মায়ের মন্দিরের ভেতরে এই সামনে একটু বাবু হয়ে বসার জায়গা পেলাম, ওখানে বসে তখন মহারাজকে বললাম যে এই ব্যাপার এরকম হচ্ছিল। তো তিনি মোটামুটি শুনে হুঁ আর হুঁ বলে, এবারে তিনি অন্যরকম সাধনার গল্প, মায়ের গল্প, এই গল্প ওই গল্প করে রাত্রিটুকু কাটালাম। তো ভোরবেলা হওয়ার পর আমি ওনার থেকে আশীর্বাদ নিয়ে বললাম যে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছে, ওনাকে এটা বললাম। তো বলে আমি স্টেশনে এসে কলকাতাগামী শিয়ালদা ট্রেন ধরে বাড়িতে শিয়ালদায় আসি। সেখান থেকে আমার মনে হয় যে সেই রাত তখন অনেক কমে গেছে অনুমান, তখন আমি আবার বাড়ি ফিরে আসি। তারপর তো বাবা মা তারা অনেক চিন্তিত, তারা তো অনেক কিছু ভেবেছিলেন। তো এই একটা ঘটনা, খুব ছোট্ট ক্ষুদ্র ঘটনা, কিন্তু এই ঘটনাটা আমার নিজের উপলব্ধি করা ঘটনা। এবার এটা ভৌতিক কি এর পেছনে কোনো অ্যাকচুয়ালি মানবিক যুক্তি আছে, সেটাও হয়তো হতে পারে, কিন্তু এই ঘটনাটুকুই আমার সাথে হয়েছে, তাই এটা আপনাদের সাথে আমি